সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আমার পর্ব রিমন্স গেস্ট। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে আসা। চাই বন্ধুয়া তোমায়, মন ভালো প্রাণ ভালো নাই, ভালো নাই মোর হিয়া, প্রাণের মানুষ প্রাণে না থাকলে শান্তি আইব কি দিয়ারে। ডাইলে ডাইলে পঙ্খিরে ঘুরে, পঙ্খির সনে পঙ্খির কি ভাব, কি নাই বল আমার কি নাই রে বন্ধু, কিসের কর্ণা বন্ধু অভাব। কবিতা আমি আবৃত্তি করি না, পড়ছিলাম কবিতাটা এবং মনে হয়েছে এই কবির যে এই এই কবিতার যে কবি লেখক তার সাথে একদিন কথা বলবো। অনেকদিন ধরে তাকে দেখছি ফেসবুকে লেখালেখি করেন, বেশ কিছু বইয়ে তার লেখা সংকলিত হয়েছে। তাকে আপনাদের সামনে নিয়ে আসার ইচ্ছা ছিল বেশ অনেক দিনের, আজকে পেয়েছি সেই সুযোগ এবং এই উপলক্ষে Captain Muhammad, retired Captain Muhammad Zahangir Hussain is my special guest today. Excuse me. জাহাঙ্গীরকে স্ক্রিনে নিয়ে আসার আগে একটু জাহাঙ্গীরকে নিয়ে একটু কথা বলি। আমার ছোট ভাই, আর্মিতে আমরা একসাথে কাজ করেছি, চাকরি করেছি বিভিন্ন সময়ে এবং 10 বছরের মতো সে আর্মিতে ছিল, 1994 থেকে 2005 পর্যন্ত। 2006 এর দিকে সে রিটায়ারমেন্টে যায় এবং পরবর্তীতে তার ট্রানজিশন ইনটু সিভিল লাইফ, বেসামরিক জীবনে সে আসে এবং খুব চমৎকার ভাবে নিজেকে মানিয়ে নেয়। এই মানিয়ে নেওয়া, সেটা দেখা কিভাবে মানিয়েছে এবং সেই সাথে তার একটি ভিন্ন রকমের আঙ্গিকে জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া, আর্মিতে যখন ছিলাম ওভাবে দেখিনি, নতুন করে পেয়েছি ফেসবুকের কল্যাণে। সো থ্যাঙ্কস টু ফেসবুক। মনে হয়েছে কবি। পরবর্তীতে যখন জাহাঙ্গীরকে চেনার চেষ্টা করেছি তখন দেখেছি জাহাঙ্গীর আসলে কবি না, জাহাঙ্গীর কবির থেকেও অনেক বেশি কিছু, একজন গল্প লেখক, একজন লেখক এবং সাহিত্যের অঙ্গনে তার পদচারণা বেশ অনেক দিনের, যা আমার ব্যক্তিগতভাবে জানা ছিল না এবং সেটাই আপনাদের কাছে নিয়ে আসতে চাচ্ছি। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেট মি ওয়েলকাম মাই গেস্ট ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রিটায়ার্ড। এবং যে কাজটা করতে চাচ্ছি, জাহাঙ্গীর আমি একটু বলে নেই, আমাদের যেহেতু দূর থেকে, আমি টরন্টো থেকে কথা বলছি, তুমি বলছো বাংলাদেশ থেকে, একটু হয়তো আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা হতে পারে, হলে আমরা ওটা নিয়ে কাজ করে যাব, ওর মধ্য থেকেই কাজ করে যাব। কেমন আছো জাহাঙ্গীর? আমি একটু তোমাকে, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু দেখে নিই। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি মানে আমি এত বড় মানুষ না, আমি খুবই ছোট মানুষ এবং আপনাদের স্নেহ ধন্য যে বাংলাদেশ আর্মিতে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন, আমি ট্রেনিং নিতে পেরেছি এবং আপনি যেই চমৎকার ভাবে কথা বলেন, উপস্থাপনা করেন এবং আমি সৌভাগ্যবান যে আপনার এই অনুষ্ঠানে আমার মাননীয় কমান্ডেন্ট মেজর জেনারেল ইব্রাহিম স্যার ছিলেন। তো স্যারের আমি স্নেহ পেয়েছি। আমাদের সেনা প্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া স্যার, ওনার স্নেহ পেয়েছি। আপনাদের মতো অসংখ্য স্যার আছেন যারা আমাকে ভালোবাসেন, চেনেন, এখন অনেকেই চিনেন যেহেতু একটু লেখালেখি করার চেষ্টা করি, বিভিন্ন পত্রিকায় উপসম্পাদকীয়তে আমার লেখা আসে, কবিতা আসে, গল্প আসে, বইমেলাতে আসে, ভারতের বাঙালিদের সাথেও অনেক সখ্যতা গড়ে উঠছে লেখালেখির মাধ্যমে। তো আর আর্মির কমিউনিটি তো সবসময় আমাকে আপন ভাইয়ের মতোই দেখে। আর সারা বাংলাদেশের মানুষ যখন মানে ভালোবাসার চোখে আমাকে দেখে, আমি একটা, যদি স্যার অনুমতি দেন আমি কি একটু বলবো ছোট করে? অবশ্যই। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছিলাম স্যার। তো এক ভদ্রলোক দৌড়ে এসে আমার পায়ে সালাম করতেছে। তো আমি বললাম, ভাই আপনি আমাকে সালাম করলেন কেন? বলে, আপনি জাহাঙ্গীর ভাই না? আপনার লেখা আমি প্রতিদিন পড়ি, আপনার লেখা টাইমস 24 আসে, আপনার লেখা না আসলে আমি সম্পাদক সাহেবকে ফোন দিই। আরেকটা লেখা ছিল স্যার, ওই বৃদ্ধদের নিয়ে, বৃদ্ধাশ্রমের ব্যাপারে। তো এক খালাম্মা তার মানে আমার সাথে মেসেঞ্জারে এসে ওনার ছেলে ফোন দিয়ে বললো, আমার মা আপনার সাথে একটু কথা বলবে, আমি আবৃত্তি করে আপনার কবিতাটা শোনাবো, আপনি একটু দেখবেন। তো পড়ে শোনার পরে খালাম্মা এমন কান্না করতেছে
যে কান্না করে বলতেছে, বাবা তুমি অনেক বাঁচবা, আর আমাদের মতো যারা বয়স্ক আমরা আছি, আমরা তোমাকে সারা জীবনের জন্য দোয়া করি, তুমি যাতে বড় হতে পারো। তো আমি যেটা বলতে চাচ্ছি স্যার, Wow, স্যার আপনি অনেক wow. সুন্দর করে আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন, আমি হয়তো সেভাবে বলতে পারি না, তুমি আমার থেকে কিন্তু অনেক সুন্দর কথা বলো, তুমি অনেক না বেশি স্যার, সুন্দর কথা বলো। ওকে, বলো, শুনি তোমার আমার কথা। তো আমাকে স্যার, আমি একটা কবিতা লিখেছিলাম শীতার্তদের যে আত্মমানবতার পাশে। তো তখন খুব শীত পড়েছিল। তো আমি ছোট সময় থেকেই আমার একটা অভ্যাস এমন হয়েছে, যখন আমি ক্লাস 5-এ পড়ি, কোচিং করে ফিরছি রিক্সায়, দেখছি যে রাস্তার আইল্যান্ডে একটা পাগল মহিলা শুয়ে আছে, তার গায়ে কাঁথা নাই, অনেক শীত। আহ, তো আমি বাড়িতে যে আমি রাতে সারা রাত আমার দাঁত দিয়ে কম্বল কেটে ফেলছি। সকালবেলা আম্মাকে বলছি, আম্মা এই দূরে তো কম্বলটা কেটে ফেলছে, তো কি করব, একটু দিয়ে আসি, ওই একটা গরিব মহিলা শুয়ে আহ, আছে। তো আমার আম্মা বলছে, আম্মা বুঝতে পারতো, তো আম্মা হাসতেছে, হেসে আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছে, যা বাবা দিয়ে আয়। তো আহ, ওইরকম এরকম কিছু কি না স্মৃতি জানা কত গল্প। যখন আমার, তো এরকম যখন স্মৃতি স্যার এসছে, তো এক লন্ডন থেকে এক খালাম্মা আমার লেখা পড়ে 40,000 টাকা পাঠাইছেন, যে বাবা তোমার মনটা ভালো, আমি জানি যে তুমি টাকাটা যদি আমি তোমাকে দিই, এই টাকাটা গরিবদের মানুষের হাতে কাছে যাবে। পৌঁছাবে, মানুষের কাছে যাবে। তো আমিও ইয়ে করছি, 40,000 টাকা দিয়ে যে পুরনো যে লট পাওয়া যায়, 50 হ্যাঁ, টাকা 40 টাকা করে সোয়েটার, বস্তায় বস্তায় সোয়েটার কিনে আমি ঢাকা শহরে রাস্তায় ঘুরে ঘুরে সারা রাত মানুষকে দিয়েছি স্যার। তো চেষ্টা করেছি স্যার কিছু করার জন্য। আমি মনে ওয়াও। করি এই জিনিসটা আসছে স্যার আমার আসলে আর্মির ট্রেনিং, দেশপ্রেম, তারপর স্যার আপনাদের মতো ভালো ভালো সিনিয়রদের গাইডলাইন্স, এবং আপামর জনতা। বাংলাদেশের মানুষ তো অনেক ভালো স্যার, অনেক ভালো মানুষ, অনেক সাধারণ মানুষ খুবই ভালো। সহানুভূতিশীল, খুব ভালো স্যার, খুব ভালো। হ্যাঁ, মানে তারা এত ভালোবাসে স্যার, যে আমি আসলে নিজেকে মাঝে মাঝে মনে হয় যে আমার কাছে এত বড় বড় মানুষ আমার কাছে আসছে দেখা করতে, যে আমি লজ্জা পেয়ে যাই যে আমার মতো একটা ছোট্ট একটা মানুষ, আমি গিয়েছি তাদের কাছে, অনেকে আমার কাছে এসছে। ভালো লাগে স্যার যে এই আর্মিতে ছিলাম, আজকে সেই আর্মির প্রেক্ষাপটে স্যার আজকে আপনি আমাকে কল করেছেন। সারা বিশ্বে আর্মি অফিসার আছে, তো আমরা আর্মি বা বাইরে যারা আছে সবাই আমরা ভাই ভাই, আমরা একে অপরের পাশে আছি সব সময়। আমি কখনো বিভক্ত করি না, ডাক্তার, রাইট। ইঞ্জিনিয়ার, আর্মি, অফকোর্স, অল আর বিভক্ত আর্মি করতে অফিসার্স, হবে মানে না। ইন দ্য ইউনিফর্ম যেটাকে আমরা বলি। তো আমি একটু হ্যাঁ, এবং জাহাঙ্গীর, স্যার, হ্যাঁ আমি একটু, আমার বোধহয় ইকো আসছে, সো ফর দ্য টাইম বিং আমি আহ, তোমার সম্বন্ধে একটু সবাইকে, আমার যারা ইয়ে আছে, যারা শুনবেন আজকে কালকে কিংবা পরশু, তাদেরকে একটু জাহাঙ্গীর সম্বন্ধে বলি। আহ, আহ, আমি আমাদের সময় আর্মিতে ছিল, এবং আমি যেটা বলেছি 2005-এ সে আর্মি থেকে রিটায়ার করে। সো লেটস গেট টু নো লিটল বিট অফ জাহাঙ্গীর মোর, রাইট? ওকে, বিয়ন্ড যেটা আমরা এখন এই মুহূর্তে দেখি, একজন লেখক জাহাঙ্গীর, কিংবা কবি জাহাঙ্গীর, কিংবা গল্প লেখক, কিংবা আরো অনেক কিছু আসবে আমরা সেটাতে। সো একটু আমি জাহাঙ্গীর সম্বন্ধে সবাইকে বলি। আর্মি থেকে সে 2005-এ অবসরে গিয়েছে, 2005-6-এর দিকে, এবং বর্তমানে আদমজি ইপিজেডে জাহাঙ্গীর ইজ ওয়ার্কিং অ্যাজ দি হেড অফ দি HR, Human Resource Administration and Compliance. আলহামদুলিল্লাহ, হি ইজ ওয়ার্কিং হিয়ার ফর লাস্ট 5 ইয়ার্স। এবং এর আগে সে মাস্ট গ্রুপেও ডিজিএম হিসেবে ছিল, HR, অ্যাডমিন এবং কমপ্লায়েন্স, এবং এর আগে আরো বেশ কিছু জায়গাতে ছিল। বাট সেটার জন্য আসলে কথা বলছি না, আমরা সবাই কিছু না কিছু চাকরি করি। আমার কাছে যে জিনিসটা এর পরে যে কথাগুলো বলবো, সেটা মোর ইম্পর্টেন্ট, মোর ট্রানজিশন অফ জাহাঙ্গীর ফ্রম অ্যান আর্মি অফিসার টু আ রাইটার, টু আ পোয়েট। সো বেশ কিছু গল্পের বই বের হয়েছে, আমি কিছু গল্পের বইয়ের নাম বলছি সবার জন্য, এবং জাস্ট প্রতিটির সাথে জাহাঙ্গীরের কিছু যোগাযোগ আছে, কানেকশন আছে। বইগুলোর নাম হলো ঝরা পাতার কাব্য, আমার নামগুলো খুব সুন্দর লেগেছে। ঝরা পাতার কাব্য, হৃদয়ের গহীনে কষ্টের ঢেউ, হৃদয়ের গহীনে কষ্টের ঢেউ, নির্লজ্জ দুটি চোখ, এটা নিয়ে জিজ্ঞেস করতে হবে নামটার সাথে কিসের সম্পর্ক। নির্লজ্জ দুটি চোখ, বিজয়, মাতৃভূমি,
21 আমার অহংকার, জীবন প্রবাহ, কাব্যের ফেরিওয়ালা, ঝরা ফুলের গন্ধ। এই প্রতিটি বইতে জাহাঙ্গীরের কিছু না কিছু লেখা, ওর কবিতা সংকলিত হয়েছে। এছাড়া জাহাঙ্গীর বিভিন্ন সময় লেখার সাথে জড়িত অনেক আগে থেকে। আমরা এটা শুনবো কবে থেকে, কেন সে লিখছে। কালের কণ্ঠ, নয়া দিগন্ত, যুগান্তর, মানব জমিন, আমাদের যে ন্যাশনাল লেভেল ডেইলি কিংবা মিডিয়া আছে, পেপার আছে, নিউজ পেপার, এর প্রতিটিতেই সে কখনো না কখনো লিখেছে, এখনো লিখে চলছে, কখনো উপসম্পাদকীয় করেছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তার কিছু গবেষণামূলক লেখা প্রকাশ পেয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে লিখেছেন, সিএনজি নিয়ে, সিএনজি যখন হয়েছে এর ভালো খারাপ, এর বিপদ, রিস্ক, অল দিস থিংস, এগুলো নিয়ে লিখেছে। টিপাই মুখ বাঁধ নিয়ে লিখেছে, ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এগুলো নিয়ে লিখেছে। জাহাঙ্গীর কিছুদিন আগে একটু একটা লেখা ওর ফেসবুকে বের হয়েছে, আমাকে খুব টাচ করেছে। লেখাটা ছিল ডক্টর মাহফুজুর রহমানকে নিয়ে। আমি ওই লেখাটা নিয়ে ওকে একটু জিজ্ঞেস করতে চাইবো। বিভিন্ন অঙ্গনে সাহিত্য পরিষদের সাথে তার যোগাযোগ খুবই নিগুড়, এবং জাতীয় কবি পরিষদ থেকেও তাকে ওয়ান অফ দ্য বেস্ট পোয়েট হিসাবে রেকগনাইজ করা হয়েছে। আরো বেশ কিছু জায়গায় রেকগনিশন এসেছে। বাট যে ব্যাপারটা নিয়ে আমি একটু জাহাঙ্গীরের সাথে এই মুহূর্তে যাব, মানে ওর সমস্ত কিছু যাওয়ার আগে একটু যে লেখাটা আমাকে আন্দোলিত করেছে কিংবা আমাকে কিছুটা আমাকে টাচ করেছে একটু পজিটিভলি, সেটা নিয়ে জিজ্ঞেস করি। জাহাঙ্গীর, ডক্টর মাহফুজ, ওনাকে নিয়ে আমরা যে জিনিসটা দেখি, একটু আনমিউট করে নেই, ওনাকে নিয়ে আমরা যে জিনিসটা দেখি বিভিন্ন সময় ফেসবুকে এবং অন্যান্য জায়গাতে, কিছুটা হলেও ট্রোল করা হয়, রাইট? কিছুটা ব্যঙ্গাত্মক লেখা আসে কিংবা ওনাকে নিয়ে জোকস করা হয়। এই লেখাটার এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আমিও দেখেছি, সাধারণত পছন্দ হয় না আমার, টু বি ভেরি অনেস্ট। এন্ড আই স ওয়ান অফ ইউর রাইটিং, যেখানে তুমি ওনাকে নিয়ে লিখেছো এবং কেন এই জিনিসটা করা উচিত না এটা নিয়েও তুমি বলেছো। তুমি নিজেকে যদি একটু আনমিউট করো। সো পয়েন্ট হলো, why you have written that, what inspired you to write about that, তোমার চিন্তা ভাবনা, থিঙ্কিংটা সেই সময় কি ছিল, একটু যদি আমাদেরকে বলো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আসলে আমি একটা মানুষকে দেখি, সবসময় পজিটিভ ভাবেই মানুষকে দেখার চেষ্টা করি। আমার কাছে সব ছোট সময় থেকে আমার একটা বিষয় আসছে হলো যে, মানুষ বলে না একটা কথা যে গ্লাসের মধ্যে অর্ধেকটা খালি, আমি দেখি অর্ধেকটা ভরা। তো এইখানে মাহফুজ রহমান সাহেব দেখা গেছে যে ওনার জীবনে বলতে গেলে সোনার চামচ নিয়েই বড় হয়েছেন। তারপরেও উনি বিভিন্ন সময়ে ওনার জীবনী পড়েছি, ওনার বিভিন্ন ইন্টারভিউ দেখেছি। উনি লিখেছেন যে ছোট সময় ওনাকে অনেকে খেলায় নিতেন না, দূরে ফেলে রাখতেন। তারপরে উনি কোনো আত্মীয়র বাসায় গেলে এমনও হয়েছে যে ওনার সামনে খাবার নিয়ে আসছে, উনি খুব আশা করে খেতে যাবে পোলাও মাংস, হঠাৎ করে ওই আত্মীয় টেবিল থেকে খাবারটা সরাই নিয়ে গেছে। কারণ কি, যে সেটা মাহফুজ রহমানের জন্য ছিল না, ভুলক্রমে ডাইনিং টেবিলে নিয়ে আসছে। উনি পাশের বাসায় গেছে, ওনার খুব বড়লোক একটা ফ্রেন্ডের বাসায় দামি একটা ক্যামেরা আনছে, উনি ধরতে গেছে, খালাম্মা এসে ওটা থাপা দিয়ে মানে হাতে থেকে ছিনাই নিয়ে গেছে। তো মাহফুজুর রহমানের এই জিনিসগুলাকে ওনাকে খুব কষ্ট দিয়েছে। তখন থেকে উনি চিন্তা করতেন যে আমি বড় হতে হবে। তো মানুষের প্রতিকূলতা কিন্তু মানুষকে বড় হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। সেই জিনিসটা থেকে যখন আমি দেখলাম যে এই লোকটা তো বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারপরেও ওনার চুলের স্টাইল, ওনার পোশাকের স্টাইল, ওনার কথা, উনি যে মানে নির্ভীক, এত প্রতিকূলতার পাশেও ওনার যে স্বকীয়তা, এটা থেকে কিন্তু উনি ভেঙে পড়েন না। তো একটা মানুষ যদি ভেঙে না পড়তে পারে, নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে। আর এই লোকটার মাধ্যমে হাজার হাজার লক্ষ কোটি মানুষ উপকৃত হয়েছে। এটিএন বাংলা নিউজ চ্যানেল নিয়ে এসছে প্রাইভেট সেক্টরের প্রথম দিকে, এবং যার মাধ্যমে হাজারো মানুষ কাজ করে খাচ্ছে। তো উনাকে নিয়ে উনি গান করেন, উনি রবীন্দ্রসঙ্গীত কিন্তু খারাপ করেন না স্যার, কিন্তু দেখা গেছে ভালো খারাপ সেটা অন্য ব্যাপার, ওনার ইচ্ছা উনি গান করেন, এটা হ্যাঁ, উনি ইচ্ছা গান করেন। আর একটা মুরব্বী মানুষ, একটা বয়স্ক মানুষ,
উনি শখের বশে করেন, অনেকেই করতে পারেন না। উনাকে নিয়ে এত মানে কার্টুন করা বা মজা করা, এটা আমার মনের ভিতরে খুব আঘাত করেছে। তো আমার আমার তখন ইচ্ছা জাগলো যে এই লোকটাকে যে এইভাবে করতেছে, কেন করতেছে? তার মানে আমার বাবা, আমার চাচা, আমার আরো অনেক আত্মীয় স্বজন যারা আছে, যাদের এরকম বয়স হয়েছে, তারাও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক আনন্দ সময় বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সাথে সঙ্গী হয়। কিন্তু যেহেতু তারা সেলিব্রিটি না, তাদেরটা হয়তো ওইভাবে সামনে আসেন। ওনারটা আসছে, তো আমার নতুন প্রজন্ম কি আমরা ভুল করতেছি এগুলা করে? তার মানে এক মাহফুজুর রহমানকে আমরা খারাপ মন্তব্য করে হাজার হাজার বয়স্ক মানুষকে তো আমরা এই কাতারে ফেলে দিচ্ছি। এটা তো ঠিক না। তারপরে আরো কিছু ব্যাপার আছে, চারিত্রিক ব্যাপার, যে উনি হয়তো শেষ বয়সে বিয়ে করেছেন। উনি তো খারাপ কিছু করেন নাই, বিয়ে করেছেন। নিশ্চয়ই ওনাদের মধ্যে একটা রসায়ন ছিল, ভালো লাগা ছিল। তো সেখান থেকে বিয়ে করেছেন, অন্যায় তো কিছু করেন নাই। তো এইটা নিয়েও মানুষ কথা বলে। তো এটা আসলে আমার মানবিক দিক থেকে একটা মানুষ হিসেবে আমার ভেতরের যে মানবতাটা যখন জাগ্রত হয়েছে, তো আমার মনে হয়েছে এটা আমি কাগজে কলমে কেন না আমি ফুটিয়ে তুলি। তো আপনি যেমন বললেন যে স্যার আপনার ভালো লাগছে, এরকম হাজার হাজার মানুষ বলছে যে আমরা মাহফুজুর রহমানকে নিয়ে আজকে থেকে প্রমিস করলাম যে আমরা ট্রল করব না, খারাপ কথা বলবো না। কারণ একটা মানুষের ভিতরে এটা অনেক ঠিক রকম না। মানুষ বাস করে। হ্যাঁ স্যার, অনেক রকম মানুষ বাস করে। আর যারা প্রতিষ্ঠিত মানুষের ভিতরে একটু বৈপরীত্য থাকবেই। প্রকৃতি এটাকে দিয়ে দিছে, আল্লাহ সৃষ্টিশীল মানুষের ভিতরে একটু ভিন্নতা থাকে। সেটাকে স্যার আমাদের মেনে নেওয়া উচিত এবং সেটাকে পজিটিভ এবং ভালো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এটা আই আমার স্যালুট ইউর আই স্যালুট ইউর ভিউ, আই স্যালুট ইউর ভিউ। এবং আমার কাছে মনে হয়েছে আসলে আমরা সামাজিকভাবে আমরা হয়তো মানুষকে হেয় করতে বেশি পছন্দ করি। আমি জানি না, মানে দিস ইজ সামথিং আই ডোন্ট সাবস্ক্রাইব টু, বাট থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং অ্যাবাউট ইট। থ্যাংক ইউ স্যার। ছোট্ট একটা প্রশ্ন, লেখালেখি শুরু কবে থেকে? লেখালেখিটা অনেক ছোটবেলা থেকেই ছিল। তো লেখালেখিটা এইচএসসি লেভেলে, আমার এইচএসসি হলো 91 এর ব্যাচ আমি। তো তখন থেকেই বিভিন্ন পত্রিকায়, ছোটখাটো পত্রিকায় লিখতাম। তারপর বিএমএ তে যাওয়ার পরে এটার উৎসাহটা বেড়ে গেল। তারপর দেশাত্মপ্রেমটা খুব বেশি জাগলো। আমাদের প্লাটুন কমান্ডাররা যখন আমাদের বিভিন্ন ট্রেনিং দিত, প্রশিক্ষণ দিত, তখন দেশমাতৃকার যেই টানটা, ফার্স্ট টার্মে যখন আগুনের পরশমণি দেখলাম হুমায়ুন আহমেদের, তো আমি যে কত কাঁদছি, যে সৃষ্টি এত সুন্দর হতে পারে, মানে আমি কল্পনা করতে পারিনি। আমি হাজারবার তখন এখনো দেখি আগুনের পরশমণি, যে এক গল্পের মাধ্যমে দেশের প্রতি মানুষের যে ভালোবাসা একটা রাইটার কত সুন্দর করে নিয়ে আসতে পারে, সেটা আমাকে অনেক উজ্জীবিত করেছে। আর ট্রেনিং এর তো প্রতি ঘন্টা আপনি জানেন স্যার, প্রতি সেকেন্ড আমরা দেশ মাতৃকাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে দেয়। তো শিক্ষার সাথে স্যার যদি দেশাত্মবোধ, একাত্মতা থাকে, হয়তো আর্মি ছেড়ে চলে এসেছি, কিন্তু এখনো তো স্যার দেশের জন্য আছি। এখনো যে কোনো সময় দেশের জন্য মরার জন্য প্রস্তুত আছি, যে কোনো প্রয়োজনে। এই প্রেমটা আমি মনে করি স্যার সারা বাংলাদেশের সব মানুষের ভিতরেই আছে। যারা প্রশিক্ষিত, যারা প্রশিক্ষণ নিয়েছে, তারা হয়তো একটু সুশৃঙ্খল ভাবে আগাতে পারে। মুক্তিযুদ্ধে তো স্যার হাজার হাজার 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। তো তারাও কিন্তু কিছুটা প্রশিক্ষণ নিয়েছিল বলেই এটা করতে পেরেছিল। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা জাগ্রত মানুষ আছে, যেই মানুষটা ভালোবাসে। যারা অন্যায় করে ফেলে সেটা সাময়িক, সেটা অন্যায় না, সেটা ভালো মানুষের কাজ না। যেটা করে সেটা হলো মানুষের ভিতরে শয়তান যে বসবাস করে, সাময়িক তাকে খারাপ করে ফেলে, কিন্তু প্রতিটা মানুষই ভালো। এটা আমার মূল্যবোধ। তোমার সাথে আমার একটা জায়গাতে আমি প্রচন্ড মিল পাচ্ছি। সেটা হলো আমিও যখন আমি একটু মানে ইয়েটা ইকো হচ্ছে, ইকোটাকে কমালাম, মিউট করলাম। তো যে কথাটা বলছিলাম, আমিও যখন প্রথম কাউকে দেখা হয় কিংবা পরিচয় হয়, চেষ্টা করি যে তার ভালোটা দেখার জন্য, রাইট? মানে প্রথমেই একটা মানুষকে যখন তুমি দেখছো, রাইট, ওকে, instead of assuming bad of him or her,
why not to assume good things, because you haven't seen anything bad about that, right? তো আমি ওই জিনিসটা একটু দেখলাম, ভালো লাগলো মতের মিলটা দেখে। একটু যদি তোমাকে প্রশ্ন করি, ফেসবুকে তোমার লেখালেখির সাথে আমার প্রথম পরিচয়, টু বি ভেরি স্ট্রেইট। এর আগে তো অফিসার হিসেবেই জানি, আমাদের কলিগ, এবং নিজে লিখেছো, হয়তো নিজের কোর্সমেট ব্যাচমেট তারা জেনেছে, আমরা দেখেছি ফেসবুকের মাধ্যমে, এবং তোমার কবিতাগুলো আমি ফলো করি ইন মাই ওন ওয়ে, রাইট? তো অবাক হয়ে দেখতাম যে ওয়াও, কারণ আমরা যারা আর্ম ফোর্সেস থেকে বের হয়েছে, এবং ওয়ান অফ দ্য গোল অফ দিস হোল এপিসোড যেটা আমি করছি ইজ টু ব্রিং আউট দ্য স্টোরিজ অফ আর্ম ফোর্সেস, যেগুলো হয়তো মানুষ ওভাবে জানে না কিংবা জানতে চাইবে। সো একজন সোলজার, ফ্রম সোলজার টু আ রাইটার, রাইট, সোলজার টু আ পোয়েট, এই জিনিসটা আমার কাছে খুব নাড়া দিয়েছে। সো আস্তে তোমার সাথে পরবর্তীতে যখন কথা বললাম, তখন দেখলাম কবিতার থেকেও অনেক বেশি কিছু তুমি করেছো। তুমি জীবন নিয়ে লিখেছো, তুমি গল্প লিখেছো, অনেক সুন্দর সুন্দর গল্প তোমার আছে, কবিতা লিখেছো হৃদয়ের আবেগ থেকে। তুমি কি কবি নাকি লেখক নাকি গল্পকে কি বলে, গাল্পিক, গল্পকার? তোমার কি হিসাবে তুমি নিজেকে দেখো, এই জিনিসটা যদি তুমি একটু আমাদেরকে বলো। চেষ্টা করছি আনমিউট করার। থ্যাংক ইউ। আমি আসলে নিজেকে স্যার একজন ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, কারণ আমি অনেক গবেষণা করেছি, অনেক কবিতা লিখেছি, অনেক এডিটোরিয়ালস করেছি, অনেক সমাজসেবামূলক কাজ করেছি। মানে কবিতাটা আসলে আমার ভিতর থেকে চলে আসে, লেখাটা আমার ভিতর থেকে চলে আসে, প্রতিবাদটা আমার ভিতর থেকে চলে আসে। আমি রাস্তায় একটা লোককে পড়ে থাকতে দেখলে আমি ফেলে আসতে পারি না। কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তাকে আমি মেডিকেল পর্যন্ত পৌঁছে না দিলে আমার শান্তি লাগে না। তো আমি স্যার আসলে একটা গণ্ডির মধ্যে থাকতে বা পরিচয় দিতে আমার না দিয়ে, বরং আমি নিজেকে বলতে চাই যে আমি যাতে একজন ভালো মানুষ হতে পারি, ভালো মানুষ হিসেবে মরতে পারি, এইটাই আমার স্যার মূল বক্তব্য। ওকে, ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। আমি একটু ইয়েতে দেখি তোমার, এগেইন জাস্ট ইন কেস, বিকজ তোমাকে একটু মিউট করে নিচ্ছি ইকোটা কন্ট্রোল করার জন্য। কবি নির্মলেন্দু গুণ, ওনার কাছ থেকে তুমি একটা ইয়ে পেয়েছো, কি বলে, রিওয়ার্ড, রেকগনিশন, অ্যাওয়ার্ড গ্রহণ করেছো। সেই মুহূর্তে উনি তো আমাদের কাছে, আমরা ওনাদের কবিতা পড়েছি, অনেক বড় মানুষ, বড় মাপের মানুষ মনে হয়েছে। কেমন লেগেছে সেই মুহূর্তে তোমার অনুভূতিটা? স্যার ধন্যবাদ। তো সেই মুহূর্তটা জাতীয় কবি পরিষদের যে অনুষ্ঠানটা ছিল, সেটা ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে কবিরা আসছিল, যারা বাংলা ভাষায়, বিশেষ করে বিদেশি কবিরাও ছিলেন, হাজার হাজার কবি। তো তাদের মাঝখান থেকে যখন বলছে যে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তো সবাই মানে আশ্চর্য হয়ে গেছে যে আর্মি থেকে কবি। তো আমি যখন স্টেজে স্যারের কাছ থেকে, কবি নির্মলেন্দু গুণ স্যারের কাছ থেকে আমি যখন ওইটা ক্রেস্টটা গ্রহণ করতে গিয়েছি ওয়ান অফ দ্য বেস্ট রাইটার হিসেবে, তো স্যার খুব অবাক হয়ে গেছে যে অস্ত্রের হাতে আপনি কলম ধরছেন, আবার এত সুন্দর সুন্দর কবিতা লেখেন, এত গল্প লেখেন। মানে আমার খুব ইন্সপিরেশন হয়েছে আর্মি অফিসার হিসেবে, মানে আর্মির একজন সদস্য হিসেবে, অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাকে আমার খুব উজ্জীবিত লাগছে। আমার মনে হয়েছে যে না, আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিং নিয়েছি, সরকারের প্রশিক্ষণ যে আমাকে দিয়েছে, একটা মানুষ গড়ার যে কারিগর। আপনার একটা ইন্টারভিউতে আপনি জিজ্ঞেস করছিলেন জেনারেল ইব্রাহিম স্যারকে, তো স্যার তো বিশাল কারিগর আর বিশাল বড় মাপের মানুষ। উনি আমার একটা লেখায় লিখেছিলেন, জাহাঙ্গীর কমেন্ট দিয়েছিলেন, আমি এটা রেখে দিয়েছি, জাহাঙ্গীর ইজ দ্য গোল্ড, ডায়মন্ড এন্ড পার্ল অফ বাংলাদেশ। মানে প্রতিটা মুহূর্তে আমি ওই ইয়েটা পড়ি যে জেনারেল ইব্রাহিম স্যারের মতো লোকের কাছ থেকে আমি এইরকম একটা কমেন্ট পেয়েছি। তারা আমাকে ফোনেও ধন্যবাদ জানিয়েছে, জাহাঙ্গীর তুমি খুব ভালো লেখো। স্যারের সাথে আমি কথাও বলেছি, আরো অনেক আর্মি অফিসাররা ফোন করেন। তো এইটা আসলে আমার ভাষায় বুঝাতে পারবো না যে এই ভালো লাগাটা কতখানি, সন্তানের মতো। ওকে, আমি একটু অন্যদিকে চলে যাই।
তোমার লেখালেখির মধ্যে আমি দেখেছি মানুষকে হেল্প করার একটা ব্যাপার চলে আসে। কোভিড নিয়ে লিখছো, শীতকালে শীত বস্ত্র বিতরণ নিয়ে লিখছো। এই যে হেল্পিং অ্যাটিটিউড তোমার কবিতার মধ্যে আসে, এটার পিছনে কাহিনী কি? স্যার মিউট করতে হবে স্যার? ওকে, না মিউট করা লাগবে না, বলো। আচ্ছা স্যার, প্রথমত আমি বলবো যে এটা পারিবারিক শিক্ষা। আমি যখন ছোট ছিলাম তো আমার বাবাকে দেখতাম যে যখন রিক্সায় করে বাজারটা নিয়ে আসতো, তো রিক্সাওয়ালাকে, আমাদের বাসার সামনে একটা আম গাছ ছিল, তো আম গাছের নিচে রিক্সাওয়ালাকে প্রথমে চুল দিয়ে বসতে দিত। তো আম্মাকে বলতো এক গ্লাস পানি দাও, শরবত করে দাও। তো শরবত খাওয়ায়, ওনাকে পানি টানি খাওয়ায়, মানে 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে চলে যেত। বা গরিব মানুষ যখন আসতো আমাদের বাসা থেকে কোনোদিন খালি হাতে দেখিলেই ফিরে গেছে, আমাদের খাবার থেকেও আমরা দেখছি একই টেবিলে আমার মা বাবা, আমাদের সামনে আমাদের কাজের বুয়া বা আমাদের খালারা বা ছোট মেয়েরা আমাদের সাথে খেয়েছে। আমার বোনদের সাথে ছোট বাচ্চা যেই মেয়েটা থাকতো 10 বছর বা 12 বছরের, ওরা ওদের সাথে ঘুমাতো, আমাদেরকে ভাই বলতো। আমাদের যদি একটা মাছ দিত বা একটা ডিম দিত, দেখা যেত যে ওকেও একটা ডিম দিত। আমাদের ভাই বোনের সাথে ওই ছোট মেয়েটারেও খাওয়াতো। তো আমার মনে হয় শিক্ষার যেই ঘরটা, সেটা ছোট সময় থেকেই তৈরি হয়ে আসে। তো হেল্পিং অ্যাটিটিউডটা স্যার আমি বাসার আমার ঘর থেকেই আমি পেয়েছি। আমার মাকে দেখছি, আমার ভাই বোনকে দেখছি। তো আল্লাহর রহমতে আমার সব ভাই বোনই সবাই প্রতিষ্ঠিত। মা বাবা এখন বেঁচে নেই, বাট শিক্ষাটা রয়ে গেছে। তো আমি মনে করি যে প্রতিটা পরিবারে যদি বাবা মা তার সন্তানকে প্রকৃত শিক্ষাটা দেয়, শুধুমাত্র পড়াশোনায় A+ গোল্ডেন A+ পেলে তো হবে না, আসল প্রকৃত মানসিক প্রকৃত মানুষ শিক্ষাটাও হতে হবে। জরুরি। রাইট স্যার, এটা আমি মনে করি। ওকে, এটাই আসলে আমাকে পথ চলার দিক নির্দেশনা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন টু ইউ, লিখতে গিয়ে কখনো কোনো অসুবিধার সম্মুখীন হয়েছো? একটা ছোট্ট উদাহরণ দিই। তো আমি যখন নির্মলেন্দু গুণের স্যারের কাছ থেকে যে ইয়েটা পেলাম, তো এটার পরে আপনি তো স্যার আমার ওই পুরস্কারের ইয়ের ব্যাপারটা RFM এ ইয়ে দিয়েছিলেন, মানে ব্যানার হিসেবে এসেছিল। তো আমি আমার এক ব্রাদার অফিসারকে ফোন করে বললাম, হি ইজ গুড ম্যান, খারাপ না, বাট একটু মানে কি বলবো স্যার, একটু আউটগোয়িং টাইপের লোক। তো আমি বললাম, স্যার আমি এরকম লিখছি, একটা ভালো একটা ইয়ে পাইছি, আপনার আমাকে তো ইচ্ছা মতো গালি দিছে। তুই এইসব লেখালেখি কি করবি? লেখি দিয়ে কি হবে? লেখালেখি দিয়ে কি জীবন চলবে? কাজ কর ভালো, আরো পয়সা আয় কর। তো আমি বললাম, স্যার পয়সা আর মনের খোরাক তো একই। আমি তো পয়সা যেটা আমার পরিবারকে যেটা সহযোগিতা করার দরকার সেটা আমি করছি, ওইখানে আমি কোনো কমতি দিইনি। আমার প্রফেশনের সময়ে তো আমি কিছু করি না। এটা আমি যখন আমার ছুটি হয়ে যায়, রাতে মানুষ হয়তো আড্ডা দেয়, টিভি দেখে, বাইরে ঘুরে বেড়ায়, তখন আমি লিখি। তো এটা তো হতেই পারে। তো এই যে কষ্ট দেওয়া, মানুষকে নিরুৎসাহিত করা, বা জানি না, আমার মনে হয় না হিংসা করে করেছে, হয়তো এটা তার নেচার। কিন্তু এখানে একটা বাধা, একটা মানে মানুষের ইন্সপিরেশন কিন্তু স্যার ব্রাদার, ভাই বোন, সহকর্মী, এদের কাছ থেকেই আসে, যেটার দ্বারা মানুষ আরো সামনে পথ চলতে পারে। এই চলার পথটা মসৃণ করার জন্য সবাইকেই সহযোগিতা দরকার। এক একজন এক এক গুণে মানুষ হয়। এই যে যেমন আপনি স্যার, একটা দারুণ একটা গুণ আপনার, যে আপনি এই যে কষ্ট করে নিজের সময় ব্যয় করে আমাদেরকে তুলে ধরছেন। আপনি না করলেও তো পারতেন। এখানে আনন্দ স্যার, মানে সৃষ্টির কিছু আনন্দ আছে, যেই আনন্দের কোনো বর্ণনা বা ব্যাখ্যা দেওয়া যায় না। নো, ইউর রাইট। মানে আমি একটু অন্যভাবে যদি বলি জিনিসটাকে, এই জিনিসটা আমিও ফেস করি জাহাঙ্গীর, আমি আইল বি ভেরি ব্লান্ট অ্যাবাউট ইট। আমিও ফেস করি, মানে অনেক সময় আসলে তো তুমি তোমার নিজের সময় কিভাবে ইউজ করবা সেটা তোমার ব্যাপার, রাইট? তো আমার মনে হয় কেউ হয়তো যারা বলে তারা হিংসা থেকে না, কিংবা অ্যাজ এ মানে ইল উইশার হিসাবে না,
তারা আসলে ভাবে যে তারা ওয়েল উইশার। যেমন অনেক সময় আমাকে অনেকে বলে যে রিমন, why you are giving so much of time here, take care of yourself, take care of বাট আসলে তো তারা যেমন তোমাকে যিনি লিখেছেন, যিনি বলেছেন, সে তো আসলে তোমার জায়গাতে নাই। তোমার যে শুয়ের জুতাটা পরে আছো, হি ইজ নট ইন ইয়োর শু। যার জন্য কোনটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কোনটা থেকে তুমি আনন্দ পাচ্ছ, কিংবা তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিচ্ছ কি দিচ্ছ না, তুমি তোমার চাকরিতে টাইম দিচ্ছ কি দিচ্ছ না, এটা আসলে জানার মানে জানার এবিলিটিটা তার নাই। সে তার জায়গা থেকে চিন্তা করছে, ও জাহাঙ্গীর কবিতাগুলো লিখে যাচ্ছে কিংবা গল্পগুলো লিখে যাচ্ছে, হয়তো মেবি এই সময়টা সে তার জন্য দিলে হয়তো তার জন্য ভালো হবে। সো আমি যেটা মনে করি, কমপ্লিটলি আমার যেটা পার্সোনাল ব্যক্তিগত মতামত, এটা মানুষের বিভিন্ন আসবে এবং যখন তুমি বিভিন্ন জায়গায় কাজ করবে তখন যে জিনিসটা হয়, এই কাজের প্রতিদানের সাথে আমি বলি পার্ট অফ দ্য গেম, পার্ট অফ দ্য ইট কামস উইথ দ্য টেরিটরি। তুমি যখন সবার সামনে আসবে, এই যে তোমার যে একটা পরিচিতি হচ্ছে কিংবা মানুষ জানছে, কিছু হয়তো চ্যালেঞ্জ আসবে, যেটা তুমি বললা। তো আমি গ্ল্যাড যে ইউ টকড অ্যাবাউট ইট। এবং সবার জন্য বলছি, RAFM, এটা একটা ফোরাম আছে আমাদের, রিটায়ার্ড আর্ম ফোর্সেস মেম্বার গ্লোবাল ফোরাম, সেটার কথাই সে বলছিল। সো আমি যদি তোমাকে একটু নেক্সট প্রশ্নে চলে যাই, আর্মিতে ছিলে অলমোস্ট লিটল মোর দেন 10 ইয়ার্স। তোমার এই সময় কেমন লেগেছে? মানে হাউ ওয়াজ দ্য টাইম? কোনো কিছু কিভাবে মূল্যায়ন করবা? এই যে আর্মির চাকরিটা 10 বছর তোমাকে কি শিখিয়েছে, কি দিয়েছে, কি পেয়েছো, অল দিস থিংস কিভাবে তুমি মূল্যায়ন করবা? একটু যদি বলো। হ্যাঁ, একটু আনমিউট করে নিচ্ছি, তোমাকে আনমিউট করতে হবে বিকজ অফ দি ইকো अगेन। হ্যাঁ, বলো। প্রথমে আমি বলি স্যার, আমি ছাত্র হিসেবে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। তো আমি ফুল স্কলারশিপে অস্ট্রেলিয়াতে সব হয়ে গেল কমপ্লিট। আমি অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার কথা, হঠাৎ করে এক বন্ধুর সাথে বললো যে আর্মিতে পরীক্ষা দিব। অ্যাপ্লিকেশন করলাম, ICSB হলো, পাশ করলাম। তো প্যারেন্টস সবাই বললো যে না, অস্ট্রেলিয়ায় যাওয়ার দরকার নেই, তুমি আর্মিতে যাও। তো আর্মিতে জয়েন করলাম, ভালো লাগলো। প্রথম দিন তো টেরিবল, আপনি জানেন স্যার, যে লাইফ হেল। We should talk about that. সালাম স্যার করতে করতে যখন মানে সারা দিন সারা রাত মানে পৌঁছেছিলাম বোধহয় 12টার দিকে। তো রাত 12টা 1টার দিকে যখন রুমে ঢুকছি, তো আমার মতোই আমার আরেকজন দেখি পাশের বেডে শোয়া। আমার আরেকটা বেড ছিল। আমি যখন রুমে ঢুকছি, সে লাফ দিয়ে উঠে বলে, সেও বলতেছে আমাকে সালাম স্যার। সে ভাবছে সিনিয়র এসে গেছে। তো এই যে মানে আমাদের যে ইন্টারেস্টিং ঘটনাগুলা, এগুলো হয়তো বাইরের অনেকে বুঝতে পারবে না। তো এখন অনেকেই জানে আমাদের কাছ থেকে গল্পগুলা শুনে, যে কত ড্রেনের ভিতর দিয়ে গিয়েছি, কত সারা রাত আমরা শীতের রাতে পানিতে ভিজেছি, মাঠে সারা রাত কাটাই দিছি, সকাল দুপুর নাই রাত নাই ট্রেনিং করেছি। ইটস এ পার্ট অফ লাইফ। তো এই ট্রেনিং এর মধ্যে দিয়েই কিন্তু একটা ভালো একটা মানুষ তৈরি হতে পেরেছি বলে আমি মনে করি। আমরা অনেকেই তৈরি হওয়ার চেষ্টা করেছি স্যার। হয়তো কিছু কমতি থাকতেও পারে, বাট যেই প্রসেসটা, যেহেতু আমি জানি আপনি স্যার একজন ওয়েল ফার্নিশড ম্যান, কারণ আপনি আমাদের প্লাটুন কমান্ডার ছিলেন, আমাদেরকে শিখিয়েছেন। তো আপনার জ্ঞানের পরিধি আমার চেয়ে অনেক বেশি। কিন্তু এই যে ধারাবাহিক শিক্ষার যে একটা কার্যক্রম, আমি যেটা শুনেছি যে দক্ষিণ কোরিয়াতে সবাইকে ট্রেনিং নিতে হয়, আরো বেশ কিছু দেশে। এই ট্রেনিং গুলাতে কিন্তু স্যার একটা জিনিস কি, যে দেশাত্মবোধ যেভাবে আসে, শিক্ষা যেভাবে আসে, জ্ঞানের পরিধিটা বাড়ে, বড়কে কিভাবে সম্মান করতে হয়, ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, ক্রিটিক্যাল সিচুয়েশন কিভাবে ডিল করতে হয়। আমি আজকে প্রায় তো 20 বছর হয়ে গেল, মানে অলমোস্ট। তো বাইরের সোসাইটিতেও আমার ওই অভিজ্ঞতাকে যে মানুষের সেবায় যে কাজে লাগাচ্ছি। আজকে এই কোভিড আসছে, এই যে শ্রম বাজারে যে নানান রকম সমস্যা হচ্ছে, শিল্প মালিক এবং শ্রমিক দুইয়ের মাঝে একটা অর্থনীতিকে যে কিভাবে সচল রাখা যায়,
আমার পূর্বের অভিজ্ঞতাগুলো কিন্তু স্যার আমাকে এটা কাজে লাগাচ্ছে, যে কিভাবে দুইটাকে ব্যালেন্সিং করে মানবিকতাটাকেও দেখতে হবে, অর্থনীতিকেও দেখতে হবে, শুধু মানে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে সব দিকটা তৈরি করা যায়। একটা লিডার, একটা নেতৃত্বের যে একটা জায়গা, সেইটার সফল একটা জায়গা। কারণ আমি দেখা গেছে যে ইপিজেডেই আল্লাহ রহমতে প্রায় 9 বছর আছি, আরো এর আগে আরো বেশ কয়েকটা ফ্যাক্টরিতে বড় বড় পজিশনে আমি কাজ করেছি। তো আপনাদের দোয়ায় স্যার সম্মানের সাথে আছি, এই সম্মান যাতে ধরে রাখতে পারি, বাংলাদেশ আর্মির সম্মান যাতে ধরে রাখতে পারি, এই শিক্ষা যাতে আমাকে সামনের দিনগুলোতে আরো পথ চলতে সহযোগিতা করে, আমি এটা কামনা করছি স্যার। ওয়াও, হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ে। আমি শেষের দিকে চলে এসেছি, আমি দুটো প্রশ্ন করব। লিখা থেকে তোমার ইয়েতে চলে যাচ্ছি, অ্যাগেইন আর্ম ফোর্সেস। আমি একটু মিউট করে নিচ্ছি তোমাকে, কারণ আমার বেশ কিছু ইকো আসছে ফর হোয়াট এভার রিজন। ওকে, সো আর্মিতে ছিলে অ্যান্ড দেন ইউ কেম টু সিভিল লাইফ। এই মুহূর্তে তোমার বেসামরিক পরিমণ্ডলে যে তোমার অভিজ্ঞতা, এটা সামরিক পরিমণ্ডলে যে অভিজ্ঞতা তার থেকে অনেক বেশি, অলমোস্ট 1.5 গুণ, আমি যদি হিসাব করি স্ট্রেট 10 বছর এবং 15 বছর বাইরে, রাইট? আর্মির থেকে এই যে ট্রানজিশনটা ফ্রম আর্ম ফোর্সেস ইউনিফর্ম টু সিভিল অ্যারেনা, বেসামরিক পরিমণ্ডল, এখানে এই যে ট্রানজিশনটা হলো, এটা কতটুকু স্মুথ ছিল, নাম্বার 1। এবং এই স্মুথনেসের মধ্যে তোমার আর্মির শিক্ষাটা তোমাকে কতটুকু সাহায্য করেছে। এবং আমি একসাথে বেশ কিছু বলছি, এই কারেন্ট যে পরিমণ্ডল আছে, এই পরিমণ্ডলে তোমার আর্মির শিক্ষাটা কতটুকু তোমাকে হেল্প করছে। তুমি আনমিউট করে কথা বলতে পারো, আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি একটু আমাদেরকে বলো যে কিভাবে আর্মির শিক্ষাটাও তোমাকে কাজে লাগছে, ট্রানজিশন ফ্রম আর্মি টু সিভিল arena sector, and the education learning from army into your current role, যেখানে তুমি you are a leader, right? So you are leading lots of people in very many ways, compliance, administration, HR. So কিভাবে হেল্প করছে? একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছিলেন, প্রথম হলো যে আমি যখন আর্মি থেকে সিভিল অ্যারিনাতে আসলাম, স্বাভাবিক এটা একটা বিষয় থাকে যে ইউনিফর্ম পার্সন তারা একটু ডিফারেন্ট, একটু ডিসিপ্লিন, সব ক্ষেত্রে বলবো না, বাইরের লোকও অনেক ডিসিপ্লিন, অনেকেই অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, আমাদেরটা একটা হয়তো ছকে বাঁধা। তো সেখান থেকে কিছুটা চ্যালেঞ্জ প্রথম দিকে কিছুটা ফেস করেছি, যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কিভাবে নিজেকে গড়ে নেওয়া যায়, যে কোনো ফ্রেমেই নিজেকে গড়ে নিতে হয়। তো যেহেতু আমাদের শিক্ষা ছিল, মেধা ছিল, ভেতরে জ্ঞান ছিল, তো মানুষকে আপন করার একটা কোয়ালিটিও আমাদের তৈরি করে দেওয়া হয়েছিল। লিডারশিপ কোয়ালিটিস এর যে পড়াশোনার মধ্যে, সাইকোলজির যে পড়াশোনাগুলোর মধ্যে থেকে মানুষকে চিনতে হলে, বুঝতে হলে, যে কোনো লোককে আপনি যেটা বললেন কখনো নেগেটিভ ভাবে দেখতে হয় না। একটা মানুষকে যদি আমি পজিটিভ ভাবে গ্রহণ করি, সে যতটাই নেগেটিভ হোক, একটা সময় দেখা যায় সেও আমার দিকে পজিটিভ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে সেটাও হয়েছে। ইনিশিয়ালি কিছু কিছু নেগেটিভ পেয়েছি, যখন দেখেছে যে না, আমি তো পজিটিভ একটা মানুষ, আমি সবার ভালোর জন্য কাজ করি, আমি দেশের জন্য কাজ করি, ইন্ডাস্ট্রির জন্য কাজ করি, শিল্প উন্নয়নের জন্য কাজ করি, মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করি, বিদেশি ক্রেতাদের সাথে সখ্যতা যাতে ব্যবসা সুন্দরভাবে পরিচালিত হয়। যেহেতু আমি কিন্তু স্যার আর্মি থেকে বের হয়ে বাইরে বেশ কিছু পড়াশোনাও করেছি, এমবিএ করেছি, তো পিজিডি আর থেকে এইচআরএম এর উপরেও কোর্স করেছি। তো সবকিছু মিলিয়ে তো মিশতে মিশতে একটা সময় দেখা গেছে যে সবাই এখন আমাকে খুব আপন করে নিয়েছে। সবাই, আমি যেমন তাদেরকে আপন করে নিয়েছি, তারাও আমাকে আপন করে নিয়েছে। আসলে আমরা তো একজন আরেকজনের আপনই। হয়তো সাময়িক একটু দূরে থাকার জন্য
কিছুটা ডিস্টেন্স তৈরি হয় অনেক সময়। মানুষ মানে আমি দেখেছি যে কিছুটা বলে এরকম ওইরকম, কিন্তু দিন শেষে কিন্তু ভালোই বলে, কারণ আমরা সবাই চেষ্টা করি ভালোই করার জন্য। এবং যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদে আপদে আর্মি তো স্যার এগিয়ে আসে, সবাই আসে, জনগণও আসে, কিন্তু আর্মি যেহেতু প্রশিক্ষিত একটা শৃঙ্খলার সাথে থাকে, সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা স্যার এভাবে এগিয়ে যাই, দোষারোপ না করি, কেউ কাউকে পিছনে না ফেলে দেই, বা কারো মানে গুণটাকেই বড় করে ধরি, যার খারাপ দিকটা আছে সেটাকে হাইলাইট না করে গুণটাকে যদি হাইলাইট করি, তাহলে কিন্তু সমাজটাই সুন্দর হয়, বিশ্বটা সুন্দর হয়ে যায়, আমরা সবাই ভালো থাকতে পারি, বাংলাদেশটা ভালো থাকতে পারি। অসম্ভব সুন্দর আনসার, অসম্ভব সুন্দর আনসার। কোয়েশ্চেন টু ইউ, তোমার ব্যাচমেট, তাদের কাছে এই যে তোমার যে নতুন রূপ, রাইট, কবি, লেখক, at the same time corporate world you are a professional, what is the নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্বিত বোধ করে, এই সম্পর্কটা সম্বন্ধে জানতে চাচ্ছি। আমার কোর্সে স্যার আমরা সবাই তো গ্রুপ, আমাদের গ্রুপ আইডি আছে, তো ওরা প্রায় ফোন করে। এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যিনি আছে, ব্রিগেডিয়ার জেনারেল সাইফ, আমার কোর্সমেট, কর্নেল এজাজ, অসংখ্য কর্নেল, সব ওরা তো এখন সবাই কর্নেল হয়ে গেছে, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, তো সবাই খুবই ভালো বলে। আমাদের গ্যাদারিং এ যখন বিভিন্ন ইফতার পার্টি, বিভিন্ন অনুষ্ঠান হয়, অফিসার্স ক্লাবে যাই, এই কবি জাহাঙ্গীর চলে আসছে, লেখক জাহাঙ্গীর, গবেষক জাহাঙ্গীর, মানে এক একজন এক একটা বলে। আমার টার্ম কমান্ডার সেদিন, মানে আমরা একটা অনুষ্ঠানে গেলাম, আরে জাহাঙ্গীর, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একজন আমাকে ডাকছে, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এদিকে এসো, এদিকে এসো। আমি বললাম, এই তুমি জাহাঙ্গীর না? আমি বলি, স্যার আমি তো জানি না স্যার, অনেক বয়স হয়ে গেছে। তো আমি বললাম, হ্যাঁ আমি জাহাঙ্গীর, আমি মেজর অমুক, অনেক পুরনো কোর্সে, তোমার লেখা তো আমি পড়ি, কিন্তু অনেক ভালো লেখো। তো মানে অনেক মানুষ স্যার বিভিন্ন জায়গায় যখন দেখা সাক্ষাৎ হয়, মানে মার্কেটে এখানে সেখানে দেখা যায় অনেক মানুষ। এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি স্যার, ইয়েতে ওই উত্তরায়, তো পাশে এক ছেলে এসে বসছে, বসে বলতেছে, খুব গরিব, একটু গরিব টাইপের ছেলে, কিন্তু ফেসবুকে আমার বন্ধু। তো আমাকে বলতেছে, ভাই কিছু মনে না করলে আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? তাহলে আপনি কি জাহাঙ্গীর স্যার না? আমি বললাম, হ্যাঁ। আপনি এত সুন্দর লেখেন কেমনে? আমি বললাম যে এটা তো সবার সাথে মিশি, কথা বলি, আমার মন থেকে কথাগুলো আসে, ভালো লাগে, লিখি, জানি না কতটুকু ভালো লাগে, চেষ্টা করি আর কি, এটাই প্রাপ্তি আর কি স্যার, যতটুকু। ওকে, না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জাহাঙ্গীর, ভেরি প্রাউড অফ ইউ। বেশ কিছু গল্পের কথা বলেছো। আমি শেষ করার আগে, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, তোমার কাছ থেকে যেটা জানতে চাবো, আমি জানি তোমার মাথায় অনেক অনেক ইয়ে আছে, কি বলে, এক্সপেরিয়েন্স আছে, কিংবা ছোটখাটো ঘটনা যেগুলো টাচ করে লিখতে গিয়ে। আমাদেরকে বৃদ্ধ মায়ের কথা বলেছো, বাইরে থেকে তোমাকে টাকা পাঠিয়েছে, ওটার কথা বলেছো, এইমাত্র চায়ের কথা শুনলাম। আরো দু একটি গল্প শুনতে চাই। এই কবিতা লিখতে গিয়ে তোমার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে, ফেসবুক করতে গিয়ে মানুষের সাথে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে, এরকম আরো দুই চারটা গল্প আমাদেরকে বলো, শুনতে চাই। আনমিউট করে নিতে পারো। তো মজার গল্প হলো স্যার, আমার ইলিশ মাছ কিনতে হয় না, আমার চায়ের পাতা কিনতে হয় না। তারপরে হলো আমার ওই যে পটুয়াখালী থেকে ওই আমার এত ভক্ত আছে, রাজশাহীর আম কিনতে হয় না, লিচু কিনতে হয় না, কোরিয়ারে সব চলে আসে। এদের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু এই মানুষগুলো আমাকে এত ভালোবাসে স্যার, মানে প্রত্যেকে আমাকে আম, কাঁঠাল, লিচু, এই যে চা পাতা। ওই দিন একজন আমাকে, এই যে হোটেল ইয়ে আছে না স্যার, ওই কি বলো এটাকে, সিগালের ভদ্রলোক, বোধহয় বেশ অনেক রিচ ম্যান, উনি বলতেছে যে আপনাকে আর ভাবিকে আমি দাওয়াত দিব, শুধু আপনার লেখার জন্য আপনি 2 দিন আমার অতিথি হবেন।
তো এইরকম ইয়েগুলা স্যার অনেক পাচ্ছি আর কি, অনেক। আর আর্মি অফিসাররা তো স্যার অনেক পাশে আছেন, আর হাজার হাজার ভক্ত হয়ে গেছে। আর গল্পের তো স্যার অনেক ধরনের গল্প আছে যেগুলো শেষ হবে না স্যার। ওকে, যদি তোমাকে জিজ্ঞেস করি, বেশ কিছু বইয়ের কথা বলেছি, তোমার প্রিয় লেখা কবিতা এরকম কিছু আছে? হ্যাঁ স্যার, একটা বেশ আমার সবগুলাই তো আমার প্রিয় লেখা। তো একটা কবিতা আছে, যদি বলেন আমি বলতে পারি। অফকোর্স। ঝরা ফুলের গন্ধ, ঝরা ফুলের গন্ধের মধ্যে একটা কবিতা আছে স্যার, সেটা হলো রূপান্তরের চাকা। আপনি বললে আমি কিছুটা আবৃত্তিও করে শোনাতে পারি। প্লিজ। কবিতাটার নাম হলো রূপান্তরের চাকা, আমি নিজেই লিখেছি। শক্ত কইরা ধর হাতটা বাজান, শক্ত কইরা ধর, বুকের পিঞ্জিরায় ধরতে না পারলেও মনের পিঞ্জিরায় রাখিস ঘর। শক্তি সামর্থ্য তেমন তো আর নাই, নাই তেমন আর বল, রোগ ব্যাধিতে কুইরা কুইরা খায়, তোরাই তো এখন মনোবল। সমাজ সংসার খাটাখাটনিতে বেলা হলো বুঝি দুপুর, আস্তে আস্তে বড় হলি তোরা, বাবা মায়ের মনে যেন স্নেহের এক নূপুর। নূপুরের তালে তালে জীবন সংসারে সুখ দুঃখের ডামাডোলের তাল, কয়েক প্রজন্ম নিঃশেষ হলো সামনে, নতুন নতুন প্রজন্মের দেখলাম সকাল। ধীরে ধীরে তোরা বেড়ে উঠলি, আদর সোহাগে দিলি বুকের পিঞ্জিরায়, তোদের পিঞ্জিরায় এখন নবপল্লব, তোদের বাবা মায়েরা যেন ব্যথা না পায়। বুকের পিঞ্জিরা রোদের তোদের দেখাতে পারি না, দেখাতে পারি না মায়ের ক্রন্দন, এখনো সেই ছোটবেলার মতো আগলে রাখতে মন চায়, পারি না, পারি কি আর তেমন, বয়স হয়েছে চাকা নড়বড়ে, মনের চাকা যে সচল, এতটুকু ব্যথা দিসনি তো তোরা, ভেঙে চুরে হয়ে যাব যে অচল। ছোট সময়ে যেমন জড়িয়ে ধরতি, এখনো তো একটি বার জড়িয়ে ধরতে পারিস। বড় মন চায় রে, বড় মন চায়, বাবা মায়ের জন্য এটুকু করিস। আমাদের বাবা মায়ের জন্য আমরা করেছি, দিয়েছি শিশুদের মতো আদর, মনের আকাশের দীপ্তি দেখেছি তাদের চোখে মুখে। তোরাও তোদের বাবা মায়ের করিস কদর, যত্ন করলে ফুল ফুটবে, ফুল ছড়াবে সুবাস, বাবা মায়ের প্রতি যত্নে সচেতন হলে প্রজন্মে প্রজন্মে বয়ে যাবে সুবাতাস। থ্যাংক ইউ স্যার। Wow, what a wonderful poem. কবিতার থেকেও কবিতার যে spirit, underlying message, that is what touched me. থ্যাংক ইউ স্যার। জাহাঙ্গীর, I'm so proud of you. I'm thankful to you, sir. So proud of you. We armed forces, আমরা যারা আর্মিতে আছি এবং আমি জানি যে এর বাইরেও আমরা যারা আছি, তারা সবাই তোমার লেখা পড়বো এবং আমাদেরকে টাচ করছে। আমি আসলে কিছুটা বাক হারা হয়ে গেছি তোমার কবিতা যখন শুনছিলাম। রাইট, বাবা মাকে নিয়ে লিখেছ, কি করণীয় সেটা সম্বন্ধে লিখেছ, কি করছি না সেটা নিয়ে লিখেছ, কেন করব সেটা নিয়ে লিখেছ, ফুল ফুটবে। রাইট, সো অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর, তোমাকে অসংখ্য ধন্যবাদ ফর ইউর টাইম। এবং আমার যারা শুনছেন, আমি শিওর জাহাঙ্গীরের সাথে কথা বললে আরো অনেক সময় নিয়ে কথা বলা যাবে, এবং কোনো এক সময় জাহাঙ্গীরের সাথে আবারও কথা বলবো, এবং সেই এপিসোডে শুধু কথা বলবো আপনাদেরকে নিয়ে, যারা জাহাঙ্গীরের পাঠক আছেন, যারা তার ফলোয়ার আছেন, যারা তাকে অনুসরণ করছেন, তাকে আম পাঠাচ্ছেন, লিচু পাঠাচ্ছেন, কিংবা চায়ের দোকানে তার পাশে বসে হাত মিলাচ্ছেন, তাদের সবাইকে নিয়ে ওর যে স্মৃতি, ওর যে অনুভূতি, সেগুলো নিয়ে কোনো এক সময় আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।